আগামী বছরের জুনের পর ক্ষমতা ছাড়বেন প্রধান উপদেষ্টা, বললেন প্রেস সচিব। বিচার সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান রাজনৈতিক নেতাদের। দেশ পুনর্গঠনে শহীদের রক্তে পাওয়া সুযোগ বারবার আসবে না, বললেন আলী রিয়াজ। নারী ও সংখ্যালঘু অধিকার নিশ্চিতের দাবি সুশীল সমাজে। এবার কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। 12 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং আসছে বাজেটে ঘাটতি থাকছে 2.25 লাখ কোটি টাকা। উন্নয়নের 5 খাতেই যাচ্ছে সিংহভাগ বরাদ্দ। ঘাটতি সীমিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সব ধরনের চাপ উপেক্ষা করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিবাদদের বিচার সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর আগামী বছরের জুনের পর প্রধান উপদেষ্টা একদিনও ক্ষমতায় থাকতে চান না বলে জানালেন তার প্রেস সচিব। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। শহীদদের জীবনের বিনিময়ে পাওয়া দেশ পুনর্গঠনের সুযোগ বারবার পাওয়া যাবে না মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আর সংবিধান সংস্কারের পক্ষে বিপক্ষে মতামতের পাশাপাশি নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের দাবি জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রোববার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এমআর আসাদের রিপোর্ট। গেল 2 মাস ধরে 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদনের নানা বিষয়ে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 13টি কমিশনের প্রতিবেদন নিয়ে কয়েকটি দলের সঙ্গে হয় একাধিক বৈঠক। চলতি মাসের মাঝামাঝি এ আলাপ শেষ হওয়ার পর রোববার কমিশন বসে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। আলোচনায় অংশ নিয়ে সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতার ভারসাম্য সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। এতে হাত দিব বলেই আমরা এখানে এসেছি। সংবিধান আমাদের কাজ দেয় নাই, এটা ফেল করেছে, অকেজ হয়ে গেছে এবং ওটাকে অমান্য করেই বিপ্লব হয়েছে। এটা নাজিল হওয়া কোনো কিতাব নয়। সুতরাং আমি বিস্মিত হইলাম উনি যখন বললেন যে এটা বাদ দিয়ে যা কিছু করেন। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে জাতীয় সনদ তৈরির কথা জানান ডক্টর আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। কমিশনের আলোচনার বাইরে সংস্কার প্রশ্নে জনমত গঠনের আহ্বানও জানান তিনি। বলেন, রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতার পালাবদল রক্তপাতহীন করার সুযোগ পুনর্বার পাওয়া যাবে না। এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না, বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে, যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলের নিশ্চিত করা দরকার। গণমাধ্যমকে আলোচনা জোরদারে ভূমিকা রাখার আহ্বানও জানান আলী রিয়াজ। যে আপনাদের মাধ্যমে অনেকগুলো বিষয়ই জনগণের কাছে নেওয়া সম্ভব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জোরদার করা দরকার। জনগণ ডিসেম্বরে সংসদ নির্বাচন দেখতে পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বলেও জানান তিনি। রোববার বিকেলে ন্যাশনাল পিপলস পার্টি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত
রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। গণতন্ত্র বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন দলের নেতারা। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর সিডাপ মিলনায়তনে স্কুল অব লিডারশিপ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। বক্তব্যে তারা গণতন্ত্রের স্বার্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জনগণের দিকে তাকান, বাংলাদেশের জনগণ কার দিকে তাকিয়ে আছে? পরিষ্কারভাবে আপনারা দেখবেন বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে। দেশের জন্য নির্বাচন এবং সংস্কার দুটোই চলমান প্রক্রিয়া। সংস্কার মতো চলতে থাকবে, সময়ের প্রয়োজনে নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা বাস্তবায়ন করবে, আর নির্বাচন নির্দিষ্ট সময় পর হবে। গণতন্ত্রের প্রশ্নে দেশের জনগণ কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গণতন্ত্রের প্রশ্নে আমি কোনো আপোষ করতে রাজি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের ইন্টেলেকচুয়াল বা যারা আছেন, যারা ক্ষমতার জন্য কত কিছু অনেক কিছু করতে পারে। আওয়ামী লীগ বা ছাত্ররা বা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট অথবা যারাই হোক, তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকারে এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের দোসরদের পাশে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুকটান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই আর আগস্টের আন্দোলনের একটা সফলতা। ওদিকে ১২৬তম জন্ম জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ। শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা, আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে, এটা তুলনাহীন। কোন দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেন তিনি। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজম দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। চানখারপুলে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রায় ৮ মাসের নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে প্রথমবারের মতো জুলাই গণহত্যার অপরাধে কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দায়ের করে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ৫ আগস্ট ২০২৪ রাজধানীর চানখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী আনাস সহ ৬ জন। নির্মম সেই হত্যাকাণ্ডের পর গেল অক্টোবরে শহীদ আনাসের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। তদন্তে নামে প্রসিকিউশন। ৮ মাস পর আলোচিত হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো ফরমাল চার্জ। দায়ের করা অভিযোগে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চানখারপুলের ৬ জনকে হত্যা করার একটাই অভিযোগ। এই অভিযোগে আসামি যে ৮ জন, তাদের দায় ডিফারেন্টভাবে চিত্রায়িত হয়েছে। পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে শেখ হাসিনার নির্দেশের অডিও বার্তা প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে
যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি, কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। ৩রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ানো হয়েছে, আর খাসি বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে ২ টাকা করে। রোববার সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর চামড়ার দামের পাশাপাশি সংরক্ষণেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। উপদেষ্টা জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি ২২ থেকে ২৭ টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি ২০ থেকে ২২ টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে ৬০ থেকে ৬৫ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। এদিকে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে উপদেষ্টা আসন্ন ঈদে নিরাপত্তা নিশ্চিত ও কোরবানির পর ১২ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের আশ্বাস দেন। বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা ১২ ঘন্টার ভিতরেই মোটামুটি এইটারে ক্লিন করে পারবে। এবার এইটা যদি করা যায় এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। কোরবানির পশুর হাটে সার্বিক প্রস্তুতি, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা শক্তিশালী ও ঈদে ঢাকার সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চামড়া শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, শিল্পের উন্নয়নে জিএসপি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত চামড়া এলডিসি উত্তরণে চামড়া শিল্পের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানান কারণে ধুঁকছে দেশের চামড়া খাত। যথেষ্ট সম্ভাবনা থাকলেও LWU সনদ অর্জন করতে পারেনি বাংলাদেশ। এক যুগ ধরে নিষেধাজ্ঞা জিএসপি সুবিধায়। যদিও হাজারীবাগের ট্যানারি সাভারে সরিয়ে নিলেও পরিবেশগত মানদণ্ড এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। ফলে বাজার চলে যাচ্ছে ভারত আর চীনে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ধরেই আরএমজি ও চামড়া শিল্পের উন্নয়নে নীতিমালার প্রণয়নের কাজ চলছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন, জিএসপি নিষেধাজ্ঞা ও LWG'র স্বীকৃতি না পাওয়ায় চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের কি হবে, আমরা আতঙ্কিত না হয়ে সেটাকে আমাদের আলিঙ্গন করার চিন্তা করার দরকার। আমাদের পটেনশিয়াল আছে, আমাদের খালি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে হবে। পলিসি অ্যালাইনমেন্টের জন্য সরকার কাজ করতেছে। এই বাধাটা কেন আটকে আছে? এখান থেকে কি আমরা বের হতে পারবো না? সিটিপি কেন চালু করা যায় না? এটা বোধহয় একেবারে একটু
ইন ডেপথ দেখা দরকার। চামড়া শিল্পের নীতিমালা প্রণয়নে খাতটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সিএটিপি সক্ষমতা 25 থেকে 30,000 কিউবিক মিটার করতে কারিগরি কমিটি করার কথা বলেন বিডা ও বিসিকের প্রতিনিধিরা। আমাদের টার্গেট হলো এই পর্যায়ে 25 থেকে 26,000 কিউবিক মিটার যদি আমরা আমাদের এক্সিস্টিং সিএটিপির ক্যাপাসিটি বাড়াতে পারি, প্লাস যদি ইন্ডিভিজুয়াল ইটিভির ক্যাপাসিটি যদি 8 থেকে 10,000 হয়, তাহলে 33 থেকে 35,000 কিউবিক মিটার আমাদের হয়ে যায়। লেদারকে আরএমজির পরে এটাকে তার যে পটেনশিয়াল আছে, যে কথাটা জিয়া ভাই বললেন যে আমরা আসলে লেদার ইম্পোর্ট করছি, সেটা আমরা কিভাবে এদেশে করতে পারি আপনাদের সবাইকে নিয়ে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। শিল্প উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করবে সরকার। The leather industry being one of our top earners after ready-made garments is particularly exposed to these post-graduation dynamics. At present, Bangladesh's leather sector contributes over $1.2 billion in export earnings. The majority comes from leather footwear, followed by leather goods and processed. এ খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের তৎপর হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উন্নয়ন বাজেটে বড় 5 খাতেই বরাদ্দ রাখা হয়েছে 70%, আর আসন্ন বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতির চাপ কমাতে ঘাটতি সীমিত করার পাশাপাশি বাজেট বাস্তবায়নের দক্ষতা বাড়াতে হবে। বাজেট নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। আসন্ন 2025-26 অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। বরাবরের মতো এবারও বড় 5 খাত পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, কমিউনিটি এবং স্বাস্থ্যে 70% বরাদ্দ দেওয়া হয়েছে। মোট বরাদ্দের 25.64% বা 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 14.08% বা 32,992 কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানিতে। 12.42% বা 28,557 কোটি টাকা পাচ্ছে শিক্ষা। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত পেয়েছে 9.9% বা 22,776 কোটি টাকা, আর স্বাস্থ্যের বরাদ্দ 7.89% বা 18,148 কোটি টাকা। বাজেটে বরাদ্দকৃত অর্থের পর্যাপ্ত ব্যয় সম্ভব হয় না, তাই বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। আমার প্রয়োজন তো আছে, তো কাজেই কিন্তু আমার অর্থটা আমি যে বরাদ্দ করেছি ওটা খরচ করতে পারছি না। বরাদ্দ কমিয়ে না, আর বরাদ্দ বেড়াই দিলেই যে আপনার সব সমস্যার সমাধান হবে তাও কিন্তু না। আসন্ন বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ, বিশেষ করে ব্যাংক ও সঞ্চয়পত্রে চাপ কমাতে ঘাটতির এই সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি বিদেশি এবং বাকিটা দেশীয় উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। যদিও মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে ঘাটতি সীমিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতিকে যদি চাপটা কমাতে চান তাহলে কিন্তু বাজেট ঘাটতিটাকে সীমিত করতে হবে, কারণ বাজেট ঘাটতি যতই বেশি হয় মূল্যস্ফীতির উপর চাপ ততই বাড়ে। বাজেট বাস্তবায়নের বাধা চিহ্নিত করে তা দূর করা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। ইমপ্লিমেন্টেশন বটলনেকসগুলো কোথায় সেটা চিহ্নিত করে ওইটাকে আপনি সমাধান করবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও শুল্ক কর কার্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ে নতুন করে ব্যাখ্যা দিল। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করা হবে। আগামী 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশ প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে। এর পাশাপাশি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কিভাবে প্রণীত হবে তা এনবিআর রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা 129টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন। তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে, তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে।
ভোটাধিকার দিবস উপলক্ষে উর্দুভাষী ক্যাম্পবাসীদের মর্যাদাসম্পন্ন স্থায়ী পুনর্বাসন, সংসদের প্রতিনিধিত্ব এবং জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের অভিযোগে দায়েরকৃত মামলায় উর্দুভাষী সংখ্যালঘু নেতৃবৃন্দের নাম প্রত্যাহার সহ 7 দফা দাবি জানিয়েছে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদাকাত খান ফাক্কু। বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক পরীক্ষার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এই জন্য বলবো যে আপনাদের এই যে দাবি, এটার সাথে তো বিএনপি আগে থেকেই একমত। ওই স্লোগানে, ওই আন্দোলনে আপনারাও ছিলেন, আপনাদের সন্তানরা ছিল, আপনাদের সাথে যারা ছিল তাদের অনেকে জীবন দিয়েছে। তবু আপনাদের কি পরিবর্তন হয়েছে? নির্বাচনের কথা শুনলেই স্বৈরাচারী সরকারের মতোই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার অন্তরে জ্বালা ধরে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রোববার রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের উত্তরখান বনাম হাতিরঝিল থানার মধ্যকার ম্যাচ পরিদর্শনকালে কথা বলেন তিনি। এ সময় কোনো কালক্ষেপণ না করে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজিয়ে দুর্নীতিমুক্ত ও দলীয় মুক্ত করা হবে বলেও জানান আমিনুল হক। নির্বাচনের কথা শুনলে আমি জানি না আপনাদের ভিতরে কেন জানি গায়ে জ্বালা পড়া ধরে যায়। আপনারা সংস্কারের কথা বলেন, আপনারা বিচারের কথা বলেন, আরো অনেক নতুন নতুন অজুহাত আপনারা সামনে দাঁড় করিয়ে আনেন। আমাদের কিছু উপদেষ্টা রয়েছেন এবং কিছু ষড়যন্ত্রকারী রয়েছেন, কিছু গণমাধ্যমে ষড়যন্ত্রকারী রয়েছেন। তারা সকলে একটি ষড়যন্ত্রের একটি বীজ বুনছে। তারা কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। অপরিকল্পিত ও বৈষম্যমূলক ড্যাপ বাতিলের পাশাপাশি রাজুককে গৃহায়ন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আবাসন সেক্টরের সংকট নিয়ে এক গোলটেবিলে এসব কথা বলেন বক্তারা। সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাসিরুল হক, সাধারণ সম্পাদক ডক্টর হারুনার রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান মামুন, কাজী ওবায়দ উল্লাহ সহ অন্যরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার সকাল থেকে সচিবালয়ের ভেতরে স্ব কর্মকর্তা কর্মচারী দপ্তর ছেড়ে নেমে এসে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, প্রস্তাবিত অধ্যাদেশে এমন কিছু ধারা সংযোজন করা হয়েছে যা তাদের অধিকার ক্ষুণ্ণ করবে এবং চাকরির নিরাপত্তা হুমকির মুখে ফেলবে। রাজধানীর আদাবরের ANH গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় জামিনে বেরিয়ে ভুক্তভোগী নারী ও তার সন্তানকে গুম ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান মবিনা জান্নাত নামে এক নারী। মবিনা জানান, ধর্ষণের পর তিনি যে সন্তানের জন্ম দেন DNA পরীক্ষার মাধ্যমেই হানিফই যে তার পিতা তা প্রমাণিত হয়েছে। এই ঘটনায় মামলার পর হানিফকে গ্রেপ্তার করা হলেও এক প্রভাবশালী ব্যারিস্টারের সহযোগিতায় জামিনে মুক্ত হয়েছেন তিনি। এরপর থেকেই চলছে প্রাণনাশ সহ নানা হুমকি। জাতীয় পাঠ্যক্রম এবং ইংরেজি মাধ্যম স্কুলের সেরা শিক্ষার্থীদের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল। শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব উদযাপন এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে ফেমল্যাব সায়েন্স কমিউনিকেটর্স প্রতিযোগিতা এবং ব্র্যাক ব্যাংকের সাথে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে সংস্থাটি। এই ফ্ল্যাগশিপ অনুষ্ঠান দুটিতে জাতীয় পাঠ্যক্রম এবং ইংরেজি মাধ্যম স্কুলের সেরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিচারকদের প্যানেল এবং সরাসরি দর্শকদের সামনে নিজেদের বক্তৃতা এবং বিজ্ঞান চর্চায় যোগাযোগ দক্ষতা প্রদর্শনের সুযোগ পায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
ঢাকায় শেরাটন হোটেলে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়ার উপস্থিতিতে উন্মোচন করা হয় সংগঠনটির লোগো। 50টিরও বেশি বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিত্বকারী 28টি জিএসএ কোম্পানি এই ফোরামের প্রাথমিক সদস্য। উদ্যোক্তারা আশা করছেন অন্যান্য জিএসএ কোম্পানিও শিগগিরই এতে যুক্ত হবে। ফোরামটি দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে দক্ষতা উন্নয়ন এবং সরকারের বিভিন্ন উদ্যোগে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। Food supply, fuel supply, the maintenance crew, airlines, and everything, all these things comprising actually aviation ecosystem. And if we make this ecosystem efficient, each and every one of this system has to work and function very precisely and meticulously. Then we are going to go forward. আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ানের 46তম সম্মেলন। এবারের সম্মেলনে আসিয়ান কমিউনিটি ভিশন 2045-এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। এটি 20 বছরের একটি রোডম্যাপ, যা দক্ষিণ পূর্ব এশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে একীভূত করার কৌশল নির্ধারণ করছে। এছাড়া প্রযুক্তি বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং বিশ্বব্যাপী সুশাসনকে অগ্রাধিকারকে কেন্দ্র করে গৃহীত হতে পারে 4টি নতুন কৌশলগত পরিকল্পনা। রাজধানী কুয়ালালামপুরে 26 ও 27 মে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গাজায় ইসরায়েলি হামলায় আরও 79 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 শতাধিক। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই ইউক্রেনের রুশ ড্রোন হামলায় 8 জন নিহত ও 30 জন আহত হয়েছে। এদিকে প্রচণ্ড ঝড়ে পাকিস্তানের প্রাণ গেছে 13 জনের, আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মানবতাকে বুদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় পাশবিক আচরণ আরও বৃদ্ধি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিমান হামলার পাশাপাশি বিশাল আকৃতির ট্যাঙ্কসহ ভারী অস্ত্র নিয়ে হিংস্র হায়নার মতো নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। এতে অকাতরে প্রাণ হারাচ্ছে আবাল বৃদ্ধ বনিতা। অবশেষে 24 ঘন্টার হামলায় উপত্যকাটিতে প্রাণ গেছে 79 ফিলিস্তিনির, আহত হয়েছে 2 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এতে প্রাণহানি ছাড়িয়েছে 53,900। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের আরও জানায়, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কের আশেপাশে পড়ে আছে। নিরাপত্তার অভাবসহ নানা কারণে ওইসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রায় 2 মাস ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। জানিয়ে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, বর্তমানে প্রায় 70,000 শিশু পুষ্টিহীনতায় ভুগছে। 20 লাখ মানুষের খাদ্য সংকট মেটাতে প্রচুর ত্রাণ সহায়তা দরকার। 1-150 ট্রাকে কিছুই হবে না। ওদিকে যুদ্ধবিরতি চুক্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 8 জন নিহত ও 30 জন আহত হয়েছে। অন্যদিকে প্রচণ্ড ঝড়ে গাছপালা ও দেয়ালের নিচে চাপা পড়ে পাকিস্তানের পাঞ্জাবে 13 জনের মৃত্যু হয়েছে, আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ঝড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত হওয়ার পাশাপাশি বহু গাছপালা উপড়ে গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের আসন্ন টি20 সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। বাম হাতের বুড়ো আঙ্গুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে, যার ফলে তিনি কমপক্ষে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ মাসের শেষে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সফরের জন্য বাফুফে ঘোষিত 23 সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা 9 ফুটবলার। আগামী 31 মে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে অংশ নিতে সোমবার সকাল 10টায় জর্ডানের বিমান ধরবেন তারা।
এই টুর্নামেন্ট শেষেই এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। আগামী বছরের জুনের পর ক্ষমতা ছাড়বেন প্রধান উপদেষ্টা, বললেন প্রেস সচিব। বিচার সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান রাজনৈতিক নেতাদের। দেশ পুনর্গঠনে শহীদের রক্তে পাওয়া সুযোগ বারবার আসবে না, বললেন আলী রিয়াজ। নারী ও সংখ্যালঘু অধিকার নিশ্চিতের দাবি সুশীল সমাজের। এবার কোরবানি পশুর চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। 12 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং আসছে বাজেটে ঘাটতি থাকছে 2.25 লাখ কোটি টাকা। উন্নয়নের 5 খাতেই যাচ্ছে সিংহভাগ বরাদ্দ। ঘাটতি সীমিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।